আমার সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, সাহিত্য বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। স্কুল সার্ভিস পরীক্ষা দীর্ঘ 10 বছর পরে অনুষ্ঠিত হতে চলেছে। সে পরীক্ষা অ্যাট দ্য নক অফ দ্য ডোর আমরা সকলে জানি। এই পরীক্ষা উপলক্ষে বিশেষত আমরা আজকে ক্লাসে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক বা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই টপিকটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় বা ব্যুৎপত্তি। কারণ এই প্রকৃতি প্রত্যয় সম্পর্কে আমাদের যদি একটা সম্যক ধারণা না থাকে, তাহলে আমরা বাংলা ব্যাকরণের অন্যান্য পাঠ নিয়ে অনেক অংশে আটকে যাব। সন্ধি, সমাস বা আপনার বাচ্য পরিবর্তন বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সমস্যা দেখা দেবেই আর কি। তাই প্রকৃতি প্রত্যয় সম্পর্কে আমাদের অনেকেরই একটা ভীতি বা দুর্বলতা রয়ে গেছে। আমি আজকে ক্লাসের মধ্য দিয়ে চেষ্টা করব সেই সংক্রান্ত একটা ডিটেলস আলোচনা রাখা, যাতে আপনাদের কিছু হলেও কি ভীতি দূর হয় আর কি। তাহলে মাই ডিয়ার, আমরা কথায় কথায় হাঁটি হাঁটি পা পা করে আসুন, প্রত্যেকেই প্রকৃতি প্রত্যয়ের একটা বেসিক নলেজ আজকে অন্তত নেওয়ার চেষ্টা করি ক্লাসের মধ্য দিয়ে। তাহলে আজকে ক্লাসের টপিক হচ্ছে প্রকৃতি প্রত্যয়, অর্থাৎ আমরা এটাকে ব্যুৎপত্তি বলে জানি। তাহলে প্রত্যয় দ্যাট মিনস ব্যুৎপত্তি হচ্ছে আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় আর কি মাই ডিয়ার। তাহলে প্রত্যয় কি এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। যে প্রত্যয় হচ্ছে কতগুলি চিহ্ন, বর্ণ বা বর্ণ সমষ্টি, যারা শব্দ বা ধাতুর পরে বসে নতুন নতুন শব্দ গঠন করে, কখনো নতুন ধাতুও গঠন করে। তাহলে মাই ডিয়ার, আমরা প্রত্যয় সম্পর্কে যে ডেফিনেশনটা জানার চেষ্টা করলাম, সেটা আসলে কি বলার চেষ্টা করেছি যে প্রত্যয় হলো কতগুলি চিহ্ন, বর্ণ বা বর্ণ সমষ্টি, যারা শব্দ বা ধাতুর পরে বসে নতুন নতুন শব্দ সৃষ্টি করে বা গঠন করে, কখনো নতুন ধাতুও গঠন করে। তাহলে আমরা প্রাসঙ্গিকভাবে এই প্রত্যয়টাকে আমরা প্রথম অবস্থায় ব্যুৎপত্তি অর্থে ভেঙে নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা এই প্রত্যয়টাকে ব্যুৎপত্তি অর্থে ভাঙলে পাবো যে প্রতি। প্রত্যয়টাকে আমরা ব্যুৎপত্তি অর্থে ভাঙলে এখানে পাবো আর কি প্রতি পূর্বক ধাতু ই প্লাস অল প্রত্যয়, অর্থাৎ প্রতি পূর্বক ধাতু ই প্লাস অল প্রত্যয় ইকুয়াল টু প্রত্যয়। তাহলে আমরা এখানে কি পেলাম? প্রত্যয়টাকে ব্যুৎপত্তি অর্থে ভাঙলে পাচ্ছি এখানে প্রতি উপসর্গ পেয়েছি, ই ধাতু পেলাম, অল প্রত্যয় পেলাম। অর্থাৎ এই যে প্রত্যয়ের আমরা ব্যুৎপত্তি অর্থে ভাঙলাম, এখানে আমরা প্রত্যেকটি যদি একটু মিনিং জানার চেষ্টা করি, সেক্ষেত্রে জানবো এই প্রতিগত অর্থ হচ্ছে দিকে। ঠিক আছে, প্রতি দ্যাট মিনস কি? দিকে। প্রতি দ্যাট মিনস দিকে। ই ধাতুর অর্থ হচ্ছে, এখানে যে ই ধাতুটা আমরা পাচ্ছি, ই ধাতু অর্থ হচ্ছে যাওয়া। কি অর্থ আমরা জানলাম যে ই ধাতুর অর্থ হচ্ছে যাওয়া। তাহলে দিকে যাওয়া, অর্থাৎ প্রত্যয়ের অর্থই হচ্ছে বা প্রত্যয়ের মিনিং হচ্ছে শব্দ গঠনের দিকে যাওয়া। তাহলে শব্দ গঠনের দিকে যাওয়া বা শব্দ গঠনের নবনব কৌশল বা সিস্টেম বা উপায় হচ্ছে প্রত্যয়। তাহলে আমরা প্রত্যয় যে সংখ্যা জানার চেষ্টা করলাম মাই ডিয়ার, তার মধ্যে আমরা জানলাম যে প্রত্যয় হচ্ছে কতগুলি চিহ্ন। এই যে প্রত্যয় যেটি আমরা এখানে নোট ডাউন করলাম যে অল প্রত্যয়, এই অল প্রত্যয় হচ্ছে কি? কতগুলি চিহ্ন, বর্ণ বা বর্ণ সমষ্টি। চিহ্ন, বর্ণ বা বর্ণ সমষ্টি যারা শব্দ বা ধাতুর পরে বসছে। অলওয়েজ শব্দ বা ধাতুর পরে বসছে। শব্দ বা ধাতুর পরে বলে কি করছে? নতুন নতুন কখনো এই যে শব্দ তৈরি করছে, কখনো নতুন ধাতু গঠন করছে। ঠিক আছে, এটা কখন ধাতু গঠন করছে, কখন শব্দ গঠন করছে, এটা আমরা প্রত্যয়ের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা যখন রাখবো, তখন মাই ডিয়ার পর্যায়ক্রমে আমরা জানার চেষ্টা করবো আর কি। তাহলে আমরা এখন প্রথম অবস্থায় জেনে নেব যে প্রত্যয় আমাদের মূল আলোচ্য বিষয়। এই প্রত্যয়ের ব্যুৎপত্তি কি, অর্থাৎ এটাকে আমরা মানে ভাঙলে কি পাই। সেক্ষেত্রে আমরা প্রথমে পেয়ে যাবো একটা প্রতি উপসর্গ, এই ধাতু পাবো, অল প্রত্যয় পাবো। মজার বিষয় হচ্ছে এই প্রত্যয় শিখতে গিয়ে আমাদের অবশ্যই বারবার মনে রাখতে হবে যে এই যে শব্দ বা যেটা আমরা পাচ্ছি, তার মধ্যে মূল ধাতু কি, মূল উপসর্গ কি আছে।
উপসর্গ কি আছে, সঙ্গে ধাতু তো জানতে আমাদের হয়ই। তাহলে যখনই আমরা উপসর্গ সম্পর্কে একটা নলেজ বা ধারণা আমরা রাখতে পারবো, তখন প্রত্যয়টি অনেকটি সহজ হয়। তার কারণ এই শব্দটির মধ্যে আছে উপসর্গ। উপসর্গটাকে আমরা আলাদা করে নিলাম, সেপারেট করলাম। যেই উপসর্গটা সেপারেট করে ফেলবো, তখন মূল শব্দটি কি অনেকটি তুলনামূলক ছোট হবে। ঠিক আছে, তাহলে ছোট হলে সেক্ষেত্রে তার আমরা ধাতুটাকে অনেকটা নির্ণয় করতে আমাদের সহজসাধ্য হবে মাই ডিয়ার। তাহলে আমাদের প্রত্যয় শিখতে গেলে অবশ্যই অনেকগুলো বিষয় শিখে আসা জরুরি। তার মধ্যে যেমন ডেফিনেটলি উপসর্গ সংক্রান্ত একটা কনসেপ্ট আমাদের দরকার। আমরা সংস্কৃতে যে 20টি উপসর্গ জানি, পর, অপসম, নিয়ম, অনুনির ইত্যাদি, এই সংস্কৃতে 20টি উপসর্গ ডেফিনেটলি আমাদের কণ্ঠস্থ, আত্মস্থ, মুখস্থ রাখতে হবে। আমরা যখন একটা শব্দ দেখব, সঙ্গে সঙ্গে কি করব, তার থেকে উপসর্গটিকে থাকলে, শব্দের মধ্যে উপসর্গ থাকলে আমরা অবশ্যই আলাদা করে নেব, নিয়ে মূল শব্দটাকে আমরা ধাতু এবং প্রত্যয় অর্থে নিয়ে যাব। তাহলে প্রত্যয়ের যে সংজ্ঞাটা আমরা পেলাম, সেখানে আমরা দেখছি কি, প্রতি, দ্যাট মিনস দিকে, ই ধাতুর অর্থ যাওয়া, অল প্রত্যয়। ঠিক আছে, তাহলে অর্থাৎ দিকে যাওয়া, কোন দিকে যাওয়া, শব্দ গঠনের দিকে যাওয়া। তাহলে শব্দ গঠনের নবনব কৌশলটাকে আমরা প্রত্যয় বলে জানি বা চিনি। এবারে প্রত্যয়ের মানে শব্দ ধাতুর আমরা পরে বসে বললাম যে শব্দ ধাতুর পরে কেন বসছি, এ সংক্রান্ত একটা সংস্কৃত আমরা শ্লোক জানার চেষ্টা করব মাই ডিয়ার। সেই সংস্কৃত শ্লোকটা এরকমই যে প্রত্যয়তি পশ্চাদ আগচ্ছতি ইতি প্রত্যয়। সংস্কৃত শ্লোকটি কি না, প্রত্যয়তি পশ্চাদ আগচ্ছতি ইতি প্রত্যয়। প্রত্যয়তি পরে বলা, তয়তে বলা একার, অন্তস্থায় রস্বীকার। প্রত্যয়তি পশ্চাদ আগচ্ছতি ইতি প্রত্যয়। ইতি প্রত্যয়। তাহলে প্রত্যয়তি, প্রত্যয়তি পশ্চাদ আগচ্ছতি ইতি প্রত্যয়, এটা কোথায় আমরা পাচ্ছি, এটা তৈত্তরীয় সংহিতায় পাচ্ছি আমরা। তয়ইকার, তয় তয়, তৈত্তিরীয়, তয়ইকার, তয় ত, রয় দীর্ঘিকার, অন্তস্থ, তৈত্তরীয় সংহিতা আমরা পাচ্ছি। তাহলে তৈত্তরীয় সংহিতায় এই সংস্কৃত শ্লোকটি আছে। কি জানার চেষ্টা করলাম আমরা, যে তৈত্তরীয় সংহিতায় যদি আমরা তাকাই সেদিকে, আমরা সেখানে একটি সংস্কৃত শ্লোক দেখব, প্রত্যয়তি পশ্চাদ আগচ্ছতি ইতি প্রত্যয়। এই প্রত্যয়তি পশ্চাদ যে ওয়ার্ডটিকে আমি এখানে নোট ডাউন করলাম মাই ডিয়ার, এর অর্থই হচ্ছে মানে আপনার পরে বসা। এর অর্থ হচ্ছে কি, পরে বসা। তাহলে প্রত্যয়তি পশ্চাদ মানে হচ্ছে পরে বসে, পরে বসে যা। তাহলে যা কিছু পরে বসে তাই হচ্ছে প্রত্যয়, এক কথায়। অ্যাকর্ডিং টু তৈত্তরীয় সংহিতা, এই সংহিতার ডেফিনিশন অনুযায়ী আমরা কি পাচ্ছি, প্রত্যয়তি পশ্চাদ আগচ্ছতি ইতি প্রত্যয়। দ্যাট মিনস এই প্রত্যয়তি পশ্চাদ, প্রত্যয়তি পশ্চাদ কথার অর্থই হচ্ছে যা পরে বসে। তাহলে প্রত্যয়ের ডেফিনেশনের মধ্যে আমি কিন্তু একটু আগে জানিয়েছি মাই ডিয়ার, যা পরে বসে তাই প্রত্যয়। এটা ওয়ান ওয়ার্ড, এক কথায়। কিন্তু আমরা সংজ্ঞায় নেব যে প্রত্যয় হলো কতগুলি চিহ্ন, বর্ণ বা বর্ণ সমষ্টি, যা শব্দ বা ধাতুর পরে বসে নতুন নতুন শব্দ গঠন করে, কখনো নতুন ধাতুও গঠন করে। তাহলে আমরা আপাতত যেটুকু জানলাম, তার মধ্যে দিয়ে কয়েকটি বিষয় আমরা অবশ্যই কনসাস থাকবো। যে প্রথমে প্রত্যয়ের ব্যুৎপত্তি জানার চেষ্টা করব, এটা দিয়ে একটা এমসিকিউ হতেই পারে ডেফিনেটলি। নেক্সট, প্রত্যয়ের সংজ্ঞাটি আসলে কোথায় আছে, তৈত্তরীয় সংহিতায় আছে। সংজ্ঞাটি কি, প্রত্যয়তি পশ্চাদ আগচ্ছতি ইতি প্রত্যয়। এই প্রত্যয়তি পশ্চাদ কথা অর্থ হচ্ছে কি, যা পরে বসে, এটা একটি বিষয়। এরপর আমরা আসার চেষ্টা করব কি, যে প্রত্যয়ে সংক্রান্ত কনসেপ্ট নিতে গিয়ে আমাদের কতগুলো বিষয় জেনে আসতে হবে মাই ডিয়ার। কি কি সেটি না, প্রথমে উপসর্গ সংক্রান্ত একটা কনসেপ্ট জানতে হবে। অর্থাৎ উপসর্গ যে সংস্কৃতে 20টি উপসর্গ আছে, সেগুলো অবশ্যই আমাদের জেনে আসতে হবে। তাহলে আর যাই হোক কৃৎ প্রত্যয় নিয়ে সমস্যা অন্তত হবে না।
কারণ কৃত প্রত্যয় নিয়ে বা ধাতু প্রত্যয় নিয়ে আমাদের মোস্ট অফ স্টুডেন্টের কিন্তু একটা বড় দুর্বলতা, বড় একটা সমস্যার জায়গা মাই ডিয়ার। সেই জন্য আমাদের উপসর্গ সংক্রান্ত কনসেপ্ট জানতে হবে। ঠিক তেমনভাবে নত্যবিধান সত্যবিধান আমাদের জানতে হবে, না হলে আমরা বারবার দেখব যে আপনার প্রত্যয়ের ক্ষেত্রে হচ্ছে এক, ধাতুতে আছে এক, কিন্তু যখন আমরা প্রাতিপাদিক পাবো অর্থাৎ নতুন শব্দ পাবো তখন দেখবো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি মানে শব্দগত চেঞ্জ হচ্ছে আর কি। অর্থাৎ দন্তস্বরা তালব্যস্ব হচ্ছে, দন্তন্য নটা মূর্ধন্য ন হচ্ছে। এই যে পরিবর্তন বা রূপান্তর, সেটা আসলে নত্যবিধান সত্যবিধান অনুযায়ী হয়। সে সংক্রান্ত আমাদের কনসেপ্ট জানতে হবে মাই ডিয়ার। সঙ্গে সঙ্গে জানতে হবে অবশ্যই বর্ণ বিশ্লেষণ। তাহলে বর্ণ বিশ্লেষণ বাচ্য সম্পর্কে একটা কনসেপ্ট, সঙ্গে আমাদের অবশ্যই উপসর্গ সংক্রান্ত কনসেপ্ট, এগুলি একটু হলো আমাদের প্রাথমিক কনসেপ্ট একটা দরকার। জানার পরে এগুলি আমরা প্রত্যয়ের বিষয়ে অগ্রসর হলে অনেক বেশি ভালো হয়। এগুলি নিয়ে আমি পরবর্তী অন্য অন্য ক্লাসে উপসর্গ, বাচ্য, বর্ণ বিশ্লেষণ, নত্যবিধান সত্যবিধান এগুলি নিয়ে আলাদা কয়েকটা ক্লাস দেবো। আমি কয়েকটা ক্লাস ভিডিও আপনারা পাবেন সাহিত্য বিতানের ফেসবুক পেজে কিংবা সাহিত্য বিতানের ইউটিউব চ্যানেলে। যে আপনার ভিডিওগুলো প্রোভাইড হবে সেখানে আপনারা পরস্পর পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই সাহিত্য বিতানের ফেসবুক পেজ থেকে লাইক শেয়ার করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের কাছে সহজেই সেই ভিডিওটি সবার আগে পৌঁছাবে। যাই হোক মাই ডিয়ার, যে কথা বলার চেষ্টা করছিলাম, এই প্রত্যয় সংক্রান্ত বিষয়ে আমি যাওয়ার আগে একটু বলে নেই। এই প্রত্যয় হচ্ছে গঠনগত দিক দিয়ে তিন প্রকার: কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় এবং ধাত্ববয় প্রত্যয়। তাহলে গঠনগত দিক দিয়ে প্রত্যয় কয় প্রকার জানালাম? তিন প্রকার। অর্থাৎ তিন প্রকার হচ্ছে গঠনগত দিক দিয়ে। কি কি বলার চেষ্টা করলাম? কৃত প্রত্যয়, দ্যাট মিন্স ধাতু প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয়। 2 নম্বর হচ্ছে আপনার তদ্ধিত প্রত্যয়, আর 3 নম্বর হচ্ছে কি ধাত্ববয় প্রত্যয়। তাহলে ধাত্ববয় প্রত্যয়, তাহলে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, ধাত্ববয় প্রত্যয়, এই তিন প্রকার প্রত্যয় হচ্ছে গঠনগত দিক দিয়ে প্রত্যয়ের একটা শ্রেণী বিভাগ মাই ডিয়ার। এরপর আমরা যদি উৎসগত দিক দিয়ে দেখি সেক্ষেত্রে প্রত্যয়ের তিনটি ভাগ পাবো। অর্থাৎ আমরা উৎসগত বিচারেও প্রত্যয়ের তিনটি বিভাগ আমরা করতে পারবো। একটা হচ্ছে সংস্কৃত প্রত্যয়, একটা হচ্ছে বাংলা প্রত্যয়, আর একটা হচ্ছে বিদেশি প্রত্যয়। তা সংস্কৃত, বাংলা এবং বিদেশি এই তিন প্রকার প্রত্যয় আমরা উৎসগত দিকের বিচারে পেয়ে যাব আর কি। তাহলে উৎসগত দিকের বিচারে আমরা প্রত্যয় পেলাম তিন প্রকার, আমরা গঠনগত দিক দিয়ে প্রত্যয় পেলাম তিন প্রকার। এগুলো হচ্ছে প্রত্যয়ের শ্রেণী বিভাগের কয়েকটি বিষয়। তাহলে আমরা গঠন এবং উৎস সংক্রান্ত একটা বেসিক কনসেপ্ট একটু নিলাম। এরপর প্রত্যয় সংক্রান্ত কতগুলি ব্যাকরণগত পরিভাষা, তার শব্দার্থ কি আমাদের জানতে হবে মাই ডিয়ার। সেগুলো আমি একটু একটু করে একে একে বলার চেষ্টা রাখবো। একটা হচ্ছে আপনার প্রথমে আমাদের জানতে হবে যে প্রকৃতি কি। কারণ বারংবার আমি যখন প্রত্যয় করব তখন কিন্তু বলবো বারবার, যেমন প্রতি, উপসর্গ, ই ধাতু আর অল প্রত্যয়, ঠিক আছে। এর মধ্যে প্রকৃতি কাকে বলে, উপধা কি, এগুলি আমাদের ঈদ কি, পূর্বক কোনটি, এই ধরনের বেসিক কতগুলো কনসেপ্ট আমাদের জানতে হবে মাই ডিয়ার। সেগুলি আমি বিস্তারিত একটু একটু বলার চেষ্টা রাখছি। একটু আমরা মনোযোগ সহকারে বা ধৈর্য সহকারে একটু মাইন্ডে ফলো আপ করি। তাহলে প্রথমে হচ্ছে প্রকৃতি কি। প্রকৃতি হচ্ছে এই যে অবিভাজ্য মৌলিক অর্থাৎ অবিভাজ্য শব্দ ও ধাতু, তাকে প্রকৃতি বলে। তাহলে মানে অবিভাজ্য মৌলিক শব্দ আর ধাতু, তাকে আমরা প্রকৃতি বলছি। যেমন ই ধাতু, এই অবিভাজ্য ই ধাতুটা হচ্ছে একে আর ভাঙা যাবে না, অর্থাৎ মৌলিক। তাহলে অবিভাজ্য মৌলিক শব্দ বা ধাতু, তাকে আমরা প্রকৃতি বলি। তাহলে প্রকৃতি কি বলতে বলার চেষ্টা করলাম?
প্রকৃতির ডেফিনেশনের মধ্যে তিনটি কনসেপ্ট আছে। অবিভাজ্য হতে হবে, মৌলিক হতে হবে, সেটি শব্দ হতে পারে, ধাতু হতে পারে। ঠিক আছে? যেমন আপনার এখানে আমরা ধাতু দিয়ে বলছি আর কি। অন্য অন্য একটু ধরুন আমরা যখন যাব তখন দেখব সেখানে আমরা অবশ্যই শব্দ পাচ্ছি আর কি। তাহলে অবিভাজ্য মৌলিক শব্দ বা ধাতু তাকে প্রকৃতি বলে। এই প্রকৃতির সঙ্গে যখনই প্রত্যয় যুক্ত হয় হয়ে যে নতুন বা নবগঠিত শব্দ তৈরি হয় তাকে আমরা কি বলি? প্রাতিপাদিক বলি। তাহলে মাই ডিয়ার আবার আমি বলছি, এই যে প্রত্যয় লিখেছিলাম, প্রত্যয় এই শব্দটি, এর মধ্যে দেখ উপসর্গ প্রতি দিয়েছিলাম, এখানে ধাতু দিয়েছি রস্বই ধাতু, আর অল প্রত্যয় প্লাস দিয়ে অল প্রত্যয় দিয়েছি। তাহলে কি হচ্ছে? এই যে প্রতি উপসর্গ রস্বই ধাতু অল প্রত্যয়। তাহলে আমি বলতে চাইছিলাম যে অবিভাজ্য মৌলিক শব্দ বা ধাতু তাকে আমরা কি বলছি? প্রকৃতি বলছি। তাহলে এই যে অবিভাজ্য মৌলিক শব্দ কিংবা ধাতু, কখনো শব্দ হবে কখনো ধাতু হবে। ঠিক আছে? যেমন মানব প্লাস স্নিক ইকান্ত মানবিক, একটু উদাহরণ মনেই পড়লো বলি। মানব প্লাস স্নিক প্রত্যয়, মূর্ধন্য মধ্যমস্বয় রস্বীকার ক স্নিক, এই মানব কিন্তু ডেফিনেটলি শব্দ, অর্থাৎ তদ্ধিত শব্দ এটি। তাহলে এটা আছে এই যে অবিভাজ্য মৌলিক শব্দ। তাহলে এই মৌলিক শব্দ কিংবা ধাতু, ঠিক আছে, একে আমরা প্রকৃতি বলছি। এই প্রকৃতির সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হবে হয়ে যে নতুন নবগঠিত শব্দ হয়, যেমন এখানে প্রত্যয় হলো, এখানে যেমন কি মানব প্লাস স্নিক ইকালটি কি হবে? মানবিক, মানবিক হলো। তাহলে এই যে নবগঠিত যে শব্দগুলি আমরা পাচ্ছি এগুলিকে আমরা প্রাতিপাদিক বলে জানবো মাই ডিয়ার। তাহলে খুব সিম্পল কনসেপ্ট, অবিভাজ্য মৌলিক শব্দ কিংবা ধাতু তার সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে কিংবা প্রত্যয় উপসর্গ, কখনো উপসর্গ থাকতেও পারে না থাকতেও পারে। যেমন এখানে মানব শব্দের সঙ্গে কোনো উপসর্গের প্রশ্ন নেই। ঠিক আছে? এমন অনেক শব্দ থাকবে যেগুলি ছোট শব্দ যার সঙ্গে উপসর্গ যুক্ত নেই। তাহলে এই মানে প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ তৈরি হবে কিংবা নতুন আপনার ধাতু তৈরি হবে, এই যে নতুন যে জিনিসটি আমরা পাচ্ছি এটা হচ্ছে প্রাতিপাদিক। তাহলে প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নবগঠিত যে শব্দ মাইডিয়ার, এটা হচ্ছে প্রাতিপাদিক। এবারে মানে মজার বিষয় হচ্ছে এই একটু একটু আমরা জানার চেষ্টা করি। আমি বলেছি প্রতি উপসর্গ পূর্বক বললাম, দ্যাট মিনস হাইপেন। এই যে আমরা হাইপেন রাখছি এটা ব্যাকরণের পরিভাষায় আমরা পূর্বক বলে জানবো। তাহলে পূর্বক জানলাম, এটা উপসর্গ জানলাম, এটা পূর্বক জানলাম। এটাকে কিন্তু এই যে রুট যেটা বলছি আমরা, এটা কিন্তু ধাতুর চিহ্ন আর কি, অর্থাৎ ধাতুর চিহ্ন মাস্ট বি দিতে হবে। মোর দ্যান বইতে কিন্তু সেগুলি দেওয়া নেই। কিন্তু যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড পরীক্ষা, ইউ আর বিকামিং টিচার, আপনাকে সবটা জেনেই যেতে হবে, কারণ প্রশ্নের মধ্যে এই ধরনের গোলক ধাঁধা কিন্তু থাকবে মাই ডিয়ার। তাহলে উপসর্গ সংক্রান্ত আমরা জানবো, পূর্বক কি জানার চেষ্টা করব, ধাতুটা কি জানার চেষ্টা করব, তার সঙ্গে প্রত্যয়, এই হচ্ছে ক্ষেত্র আর কি। এবারে দেখবো যে, সরি এক মিনিট আমরা একটু হোল্ড করি আর কি। মাই ডিয়ার, যে কথা বলার চেষ্টা করছিলাম আমি, তাহলে প্রকৃতি যেটা বলছিলাম আমি আপনার, এরপর আমরা পরে একটা শব্দ জানবো ঈদ। ঈদটা কি? ঈদ কথার অর্থ হচ্ছে কি, মানে শব্দার্থে বলার চেষ্টা করছি ঈদ হওয়া, রসই খণ্ডিত ঈদ। ঈদ কথার বাংলা মানে হচ্ছে ঝরে পড়া বা লুপ্ত হওয়া। অর্থাৎ আমরা দেখব যে এই যে আমরা প্রত্যয় লিখছি আর কি, এই প্রত্যয়ের সব অংশটুকু কিন্তু এই প্রকৃতির সঙ্গে যুক্ত হয় না। আমরা প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত করতে গিয়ে দেখব যে প্রত্যয়ের অনেক অংশ বাদ চলে যাবে, লোপ হবে, ঝরে পড়বে। এই লোপ হওয়া ঝরে পড়া অংশগুলোকে আমরা মানে ঈদ বলে জানবো আর কি। দ্যাট মিনস
এই অল প্রত্যয়টাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি সেক্ষেত্রে একটু আমরা ফলো আপ করি। অল ছিল অল, এটাকে আমরা বর্ণ বিশ্লেষণ করলে পাবো আসলে অ স্বরধ্বনি মানে স্বরে অ প্লাস ল। দেখুন এখান থেকে ল কিন্তু ইথ হয়ে যায়, অর্থাৎ বাদ চলে যায়। তাহলে অল প্রত্যয় কি বেঁচে থাকে? আসলে অ বেঁচে থাকে। এই ল অংশটা কিন্তু ইথ হয়, দ্যাট মিন্স ঝরে পড়ে, বাদ চলে যায়। তাহলে অল প্রত্যয়ের অটাই কিন্তু প্রকৃতির সঙ্গে যুক্ত হয়েছে, আর এদিকে উপসর্গ প্রতি নিয়ে, ধাতু রসয় নিয়ে, আর অল প্রত্যয়ের অ নিয়েই কিন্তু আসলে তৈরি হয়ে গেল কি প্রত্যয়। তাহলে মানে প্রত্যয়ের সব অংশটুকু কিন্তু সরাসরি প্রকৃতির সঙ্গে যুক্ত হয় না মাই ডিয়ার। অনেক অংশ ঝরে পড়ে, বাদ চলে যায়, তাকে আমরা ব্যাকরণের পরিভাষায় ইত বলে জানি। তাহলে আজকে আমরা একটু জানার চেষ্টা করলাম, ইত কি জানলাম, আমরা জানলাম আসলে উপধা কি, প্রাতিপাদিক কি মাই ডিয়ার। তিনটি সংজ্ঞা পরপর আমরা জানার চেষ্টা করলাম। ইত শিখলাম, আমরা উপধা শিখলাম, আমরা প্রাতিপাদিক জানলাম। প্রাতিপাদিক তিনটি আমরা কনসেপ্ট একটু নেওয়ার চেষ্টা করলাম মাই ডিয়ার। আবার আমি সংক্ষেপে বলার চেষ্টা রাখছি। অবিভাজ্য, অবিভাজ্য মৌলিক শব্দ কিংবা ধাতু, তাকে আমরা কি বলছি? অবশ্যই প্রকৃতি বলে জানছি। সরি, এরপর আমরা উপধা একটু জানবো, উপধা এখনো জানতে পারিনি। তাহলে অবিভাজ্য মৌলিক শব্দ ধাতু, তাকে আমরা প্রকৃতি বলছি, প্রকৃতি। তাহলে প্রকৃতি জানলাম, প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ তৈরি হচ্ছে তাকে আমরা প্রাতিপাদিক বলে জানছি। আর মানে এই যে অবিভাজ্য যে নতুন শব্দ যেটা আমরা পেলাম, এই বিষয়টি আমরা উপধা কি, প্রত্যয়ের নতুন প্রাতিপাদিকের মধ্যে উপধা যুক্ত, এই বিষয়টি এবং ডুবে যাও রূপ সাগরে বিরল।